নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সংসদে দাঁড়িয়ে যখনই রাজনাথ সিং একদম সম্পূর্ণ মিথ্যে ভাষণ করেছেন এবং সেটা যখন প্রকাশ্যে চলে এসেছে, আপনাদের সেই খবরও দেখিয়েছিলাম যে অপারেশন সিন্দুর নিয়ে রাজনাথ সিং সম্পূর্ণ গত বছর যা বলেছিলেন তা একদম সত্যি কথা নয়। তিনি বলেছিলেন অপারেশন সিন্দুরে ভারতের একজনও সেনা মারা যায়নি, কিন্তু যা রিপোর্ট বেরিয়ে এসেছে এক বছর পরবর্তীতে সেটা অবশ্যই আমাদের কাছে বেশ বেদনাদায়ক। এবং সেই খবর আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলাম যে 6 জন ভারতীয় সেনা তারা প্রাণ হারিয়েছিলেন অপারেশন সিন্দুরের দরুন। এবং সেই ঘটনাটা যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই কিন্তু এবার সরাসরি রাজনাথ সিং এর সাংসদ পদ সেটাও চলে যেতে পারে। আপনারা একদম সঠিক শুনছেন, তার কারণ হয়তো ইস্তফা হয় না মোদী সরকারে, সেটা রাজনাথ সিং নিজেই জানিয়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে এবারে মনসুন সেশন শুরু হওয়ার ঠিক আগে কংগ্রেস যেভাবে একদম নোটিশ পাঠালো পার্লামেন্টে, এবং সেই পার্লামেন্টের নোটিশটায় তার ভিত্তিতে যখন আলোচনাটা হবে তখন অবশ্যই রাজনাথ সিংকে কিন্তু জবাবদিহি করতে হবে যে তিনি কেন সম্পূর্ণ তথ্যটা দেশের কাছে লুকিয়ে গিয়েছিলেন। দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি গর্বের সঙ্গে বলেছিলেন যে আমাদের দেশের একজন সেনাও মারা যায়নি। যদি প্রশ্ন করতে হয়, এই প্রশ্নটা করুন যে কতজন সেনা আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেছিলেন একজন সেনাও মারা যায়নি। আমরা গর্বিত হয়েছিলাম সেই সময়, আমরা আনন্দিত হয়েছিলাম সেই সময় যে পাকিস্তানকে একদম সরাসরি চ্যালেঞ্জ করবার পরেও আমাদের একজন সেনাও মারা যায়নি। আমাদের গর্বের মুহূর্ত ছিল সেটা। কিন্তু তার পরবর্তীতে, এক বছর পরবর্তীতে যে খবরটা আমরা অফিসিয়ালি পেলাম, একদম সেনা দপ্তরের মাধ্যমে পেলাম, সেটা অবশ্যই আমাদেরকে এই মুহূর্তে ভাবিয়ে তোলে যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী দেশের সাধারণ মানুষকে কেন এই ধরনের সম্পূর্ণ মিথ্যে আশ্বাস কিংবা মিথ্যে ভাষণ করলেন। আমরা জানি না। আপনাদের অবশ্যই সেদিন দেখিয়েছিলাম রাজনাথ সিং কি বলেছিলেন, আবার দেখুন, তারপর আসছে এই বিস্তৃত ব্যাখ্যায়। आपको प्रश्न पूछना है तो यह पूछिए कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है, तो उसका उत्तर है नहीं। আপনারা শুনলেন রাজনাথ সিং এর সেদিনকার বক্তব্য, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই এক বছর পরবর্তী সময় যখন একদম সেনা দপ্তর থেকে এই খবরটা সামনে এসেছে, 6 জনের নাম প্রকাশ করে তারা মারা গিয়েছেন, সেই খবর জানানো হয়েছে অপারেশন সিন্দুরের দরুন, তখন যে বক্তব্যটা কংগ্রেসের পক্ষ থেকে, প্রধান বিরোধী দল ইন্ডিয়া অ্যালায়েন্সের তাদের পক্ষ থেকে একটা স্পেশাল নোটিশ দেওয়া হয়েছে পার্লামেন্টে, এবং পার্লামেন্টে সেই নোটিশটা হচ্ছে বিশেষ অধিকার হনন, এবং সেইটা কিন্তু রাজনাথ সিং এর নাম করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে সামনেই শুরু হতে যাচ্ছে বাদল অধিবেশন, এবং সেই বাদল অধিবেশনে যদি এই নোটিশটা একসেপ্ট করে আলোচনা হয় তাহলে অবশ্যই রাজনাথ সিংকে তার উত্তর দিতে হবে, এবং যে উত্তর সদুত্তর হবে না আমি আপনি সবাই জানি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু একদম এনডিএ সরকার বেশ খানিকটা চাপে পড়বে, এটা বলাই যায়। যেমন ঠিক তেমন ভাবে বলা যায় যে এই সামগ্রিক ঘটনার পাশাপাশি আরেকটা ঘটনাও কিন্তু এনডিএ কে বেশ খানিকটা চাপে ফেলবে। সেটা হলো জ্ঞানেশ কুমার, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার, তাকে নিয়ে যে চিঠিটা একদম এনডিএ এর বিপরীতে দাঁড়িয়ে থাকা 23টা দল, যাদের একের মধ্যে অন্যর সঙ্গে হয়তো সমস্ত বিষয়ে একদম তারা একই মত পোষণ করেন তেমন নয়, রাজনীতি করতে গিয়ে তারা হয়তো ভিন্ন মত পোষণ করেন, কিন্তু জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যখন তারা চিঠি লিখছেন তখন 23টা দলই সিগনেচার করলো। ইভেন আম আদমি পার্টি এবং ডিএমকে দল, তারাও জোটবদ্ধ হয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের একসাথে এই চিঠিটা লিখেছে, এবং সেই চিঠিটা সিজিআই জাস্টিস সূর্যকান্ত তার কাছে পৌঁছেছে। তো সেটাকে নিয়েও কিন্তু অবশ্যই সরাসরি একদম মনসুন সেশনে আলোচনা হবে, এবং বোঝাই যাচ্ছে যে এই সামগ্রিক যে খেলাটা হলো, পশ্চিমবঙ্গ ভোটের পর তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ চলে গেল এনডিএ এর দিকে, এনসিপিআই পার্টির নাম করে, এবং তার সঙ্গে উদ্ধব ঠাকরের দল, তার থেকে 6 জন সাংসদ চলে গেল এনডিএ এর দিকে, এবং সেটা একনাথ শিন্ডের হাত ধরে, কিন্তু তাতেও সংখ্যাটা কিন্তু দাঁড়িয়েছে 318। তাই অবশ্যই বিরোধীরা দুর্বল হলো, কিন্তু বিরোধীরা মুছে গেল না। এই জায়গাটা থেকে কিন্তু নতুন করে আন্দোলন আবারও শুরু হবে, তেমন একটা প্রেক্ষাপট অবশ্যই তৈরি হয়েছে। এবং
আপনারা বুঝতেই পারছেন যে দেশের সেনাবাহিনী সেখান থেকে 6 জন সৈনিক মারা গেল এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী সেটাকে সম্পূর্ণ জানতেই দিলেন না দেশের 140 কোটি মানুষকে। সেটা অবশ্যই এই মুহূর্তে কিন্তু এই নোটিশটা সেটা সংসদে অ্যাকসেপ্টেড হোক কি না হোক, তারা ওয়েলে নেমে হলেও কিন্তু এটার প্রতিবাদ করবে, সেরকম পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি। এবং অবশ্যই আপনাদেরকে জানানো দরকার যে এই যে নোটিশটা জমা পড়েছে, এই নোটিশটা জমা পড়াটাই কিন্তু একটা আক্ষরিক অর্থে অফিসিয়ালি একদম কেন্দ্রীয় সরকার এবং তার প্রতিরক্ষা মন্ত্রী তার যে স্ট্র্যাটেজি তার বিরোধিতা করা। অবশ্যই এটা পরবর্তীতে নিয়ে আলোচনা হবে কি আলোচনা হবে না, স্পিকার সেটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা পরের কথা, কিন্তু এই যে অপারেশন সিন্দুর সেটা সম্বন্ধে দেশবাসীকে সঠিক তথ্য জানাননি প্রতিরক্ষা মন্ত্রী, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা আলোচনায় উঠে এসেছে। এবং রাজনাথ সিং শেষ পর্যন্ত এই নোটিশটার সপক্ষে বা বিপক্ষে দাঁড়িয়ে যদি সঠিক যুক্তি প্রদান করতে না পারেন, তাহলে কিন্তু এই ধরনের একটা ওপেনিংও রয়েছে যে তাকে সম্পূর্ণভাবে তার পথ থেকে সরে যেতে হতে পারে, এমনকি তার এমপি শিপটাও চলে যেতে হতে পারে। অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, অন্তত দেশের মানুষের কাছে বিরোধীরা এই জায়গাটা প্রেজেন্ট করতে পারবে যে আমরা অন্তত আমাদের কাজটা করেছিলাম। তো সেইটা অবশ্যই এই মুহূর্তে ইম্পর্টেন্ট, একটা বিরোধী জোট তৈরি হওয়া এবং তাদের ভিত্তিতে এই ধরনের একটা প্রতিবাদ তৈরি করা কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আমরা জানি না যে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা একদম রাজনাথ সিং প্রতিমন্ত্রী যখন এই কথা বলছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন এবং তিনি একদম বেঞ্চ বাজিয়েছিলেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম বারংবার। তো সেই জায়গা থেকে দেশের স্বরাষ্ট্র দপ্তর বা সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখবে বা কোন আঙ্গিক থেকে তারা সেটাকে ব্যাখ্যা করবে আমরা জানি না। তবে অবশ্যই এর আগের যে সেশন হয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম রাহুল গান্ধী জেনারেল নারভানে তার লেখা একটা বই সেখান থেকে একটা লাইন কোট করেছিলেন এবং সেই প্রেক্ষাপটটাও কিন্তু যথেষ্ট পরিমাণেই একদম আমরা দেখতে পেয়েছিলাম পপুলার হয়েছিল এবং যে কেউ সেটাকে নিয়ে কিন্তু চর্চা করেছিল। এবং যেটা উঠে এসেছিল বিষয়টা যে চীন যখন ভারতকে আক্রমণ করেছিল তখন নারভানে যিনি ছিলেন সেনা প্রধান তিনি প্রাথমিকভাবে ফোন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এবং তারপর তিনি ফোন করেন নরেন্দ্র মোদীকে, দেশের প্রধানমন্ত্রীকে, এবং শেষ পর্যন্ত বহু সময় অপেক্ষা করানোর পরবর্তীতে সেখান থেকে অর্ডার আসে জো উচিত সমঝো ওহি করো। এই কথাটা না বলতে দেওয়ার জন্য রাহুল গান্ধীকে কিন্তু দিনের পর দিন তাকে বলতে দেওয়া হয় না, তাকে সম্পূর্ণভাবে আমরা দেখতে পাই যে বাইরে এসে তিনি এই জিনিসগুলো পড়েন, সেই বইটা পড়েন এবং কোনোভাবেই তাকে কিন্তু সেই বইটা ভেতরে পাঠ করতে দেওয়া হয়নি। এবং সেই যে জায়গাটা তৈরি হয়েছিল এখানেও কিন্তু আরো গুরুতর জায়গা তৈরি হয়েছে, সেটা চীন অ্যাটাক করতে এসেছিল সেই সময় তাদের প্রতিক্রিয়া কি ছিল সেটাই পাঠ করতে দেওয়া হয়নি। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন এই মনসুন সেশনে যখন ভারতবর্ষের 6 জন সেনা তারা একদম মারা গিয়েছিল 1 বছর আগে এবং ভারত সরকার সেটা জানতো, ভারত সরকার সেটা না জানলে তো ভারতবর্ষের সেনাবাহিনীর যে অফিসার তিনি তো সম্পূর্ণ বিষয়টাকে ডিক্লেয়ার করতে পারতেন না। তো সেই 6 জনের নাম দিয়ে যখন সেনাবাহিনীর অফিসার সেই বিষয়টাকে ডিক্লেয়ার করলেন তাহলে প্রতিরক্ষা মন্ত্রীও জানতো, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী জেনেও সেটাকে সম্পূর্ণ বলেছিলেন যে কেউ মারা যায়নি। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই পশ্চিমবঙ্গের ভোট সেটা সংক্রান্ত বিষয়ে কিন্তু অবশ্যই তৃণমূলের এখন শক্তি কম এবং অবশ্যই তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে মাত্র 8 জন গিয়ে বসবেন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে, সেটাও ঠিক। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে 27 লক্ষ ভোটারকে বাইরে রেখে ভোটার লিস্টের বাইরে রেখে তারা ভোট দিতে পারতেন, তারা তাদের মতামতটা জানাতে পারতেন এবং তার ভিত্তিতেই বিজেপি হয়তো জয়লাভ করতো, কিন্তু তারা ভোট দিতে পারলেন না। সেই পদ্ধতিতে যে একদম এসআইআরটা সংগঠিত হলো এবং তার ভিত্তিতে যে ভোট হয়ে গেল, তার ভিত্তিতে রেজাল্ট বেরোলো, এই যে বিষয়টা সামনে উঠে আসছে এটাকে নিয়েও কিন্তু জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একটা চিঠি পৌঁছেছে এবং সেটাকে নিয়েও কিন্তু বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স এই মুহূর্তে মুখ খুলবে সামনের যে মনসুন সেশন সেখানে। সুতরাং সমস্ত দিক থেকেই সামনের মনসুন সেশনটা বেশ খানিকটা বিরোধীদের পক্ষেই যেতে পারে তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সমস্তটা রাখবো আপনাদের সামনে এবং সামনেই আসছে অনেকগুলো রাজ্যের ভোট, সেগুলো নিয়েও অবশ্যই বিরোধীদের কি ধরনের প্ল্যানিং চলছে সমস্ত কিছু আপনাদের সামনে বিভিন্ন সময় ব্যাখ্যা করবো। তবে অবশ্যই মনসুন সেশনে যে উত্তাপ বাড়বে এবং বিরোধীদের
হাত থেকে অনেকটা শক্তি চলে গেলেও সমস্ত বিল যে অত ইজিলি পাস করাতে পারবে না এখনো মোদী সরকার কিংবা এনডিএ, তারা কিন্তু একদম এই মুহূর্তে সেটা বোঝাই যাচ্ছে। কারণ সংখ্যার বিচারে সংখ্যাটা দরকার 2/3 অর্থাৎ 360, কিন্তু সমস্ত চেষ্টার পরেও এনডিএ গিয়ে দাঁড়িয়েছে 318-তে। সুতরাং সম্পূর্ণটা মিলে এখনো হিসেবটা মেলেনি। আপনাদের সামনে রাখলাম পুরোটা, এবং এই হিসেব মিলবে কিনা সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। কারণ ডিএমকে তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে জোটবদ্ধ হয়ে চিঠি লিখেছে, যে ডিএমকে এর 22 জনকে হয়তো ধরেই ফেলা হয়েছিল যে তারা শর্ত সাপেক্ষে এনডিএ কে সাপোর্ট করবে, কিন্তু অতটা সহজে রাজনীতির সমস্ত খেলা মেলে না। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের যদি প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের হাত মজবুত করতে পারেন। ধন্যবাদ।